হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের লাইকেন নিয়ে স্টাডি করছি। তো এর আগে আমি পড়িয়েছিলাম কিছুটা। লাইকেন হচ্ছে শৈবাল আর ছত্রাকের একটা মিথজীবীয় সম্পর্ক। তাহলে মিথজীবী সম্পর্ক বা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন। সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন কি? যখন দুটো গ্রুপের অর্গানিজম তারা একে অপরের হেল্প করে দুজনেই উপকৃত হবে, এই টাইপের রিলেশনশিপটাকে বলা হচ্ছে সিম্বায়োটিক। ঠিক সেই রকমের একটা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন হচ্ছে লাইকেন, যেটা শৈবাল আর ছত্রাকের মধ্যে একটা মিথজীবী সম্পর্ক। যেখানে শৈবাল কি করে, শৈবাল ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ করতে পারে, তাই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, ফলে উদ্ভিদের পুষ্টি লাভ হয়। এবং ছত্রাক কি করে, ছত্রাক শৈবালকে মানে মাটি থেকে যে জল এবং খনিজ লবণ সেটা প্রোভাইড করে, এবং শৈবাল থেকে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় তৈরি করা পুষ্টি শৈবাল তখন ছত্রাককে দেয়। ছত্রাক শৈবালকে জল এবং খনিজ লবণ সরবরাহ করতে সাহায্য করে। মিনারেল যে মাটির মধ্যে যে নিউট্রিয়েন্ট, সয়েল নিউট্রিয়েন্ট, সেটা সরবরাহ করে শৈবালকে। শৈবালের যে পার্ট, তাহলে লাইকেন দুটো পার্ট কম্বাইন্ড করে থাকে, একটা হচ্ছে শৈবাল, একটা ছত্রাক। শৈবালের পার্টটাকে বলা হচ্ছে ফাইকোবায়ন্ট, ছত্রাকের পার্টটাকে বলা হচ্ছে মাইকোবায়ন্ট। লাইকেন নিয়ে স্টাডিটাকে বলা হচ্ছে লাইকেনোলজি। তাহলে লাইকেনোলজি ইজ স্টাডি অফ লাইকেন। এই লাইকেনগুলোকে বিভিন্ন রকম ভাগে ভাগ করা হয়। তাই এর যদি ক্লাসিফিকেশন করি, কিসের উপর ভিত্তি করে? ছত্রাক পার্টের উপর ভিত্তি করে বা মাইক্রোবায়ন্টের উপর ভিত্তি করে। তাহলে ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ মাইক্রোবায়ন্ট। এর উপর ক্লাসিফিকেশন করলে আমরা লাইকেনকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করতে পারবো। একটা হচ্ছে এস্কোমাইসিটিস, বেসিডিওমাইসিটিস, আর একটা হচ্ছে ডিউটেরোমাইসিটিস। তাহলে প্রেজেন্স অফ ফাঙ্গাস বা মাইক্রোবায়ন্ট গ্রুপের উপর ভিত্তি করে লাইকেনকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। একটা এসকোলাইকেন, বেসিডিও লাইকেন আর ডিউটেরো লাইকেন। এসকোলাইকেন কাকে বলে? যেই রকমের এমন টাইপের লাইকেন যার মাইক্রোবায়ন্ট হলো এসকোমাইকোটিনা গ্রুপের অন্তর্ভুক্ত ছত্রাকগুলো, যারা কি করে এসকোস্পোর তৈরি করে, তো তাদেরকে বলা হচ্ছে এসকোলাইকেন। বেসিডিও লাইকেন কাকে বলে? এমন এক প্রকার ছত্রাক যাদের এমন এক প্রকার লাইকেন যাদের মাইক্রোবায়ন্ট বা ছত্রাক উপাদানটা বেসিডিও মাইকোটিনা গ্রুপের অন্তর্ভুক্ত, এবং এরা এক রকমের রেণু তৈরি করে যেটাকে বলা হচ্ছে বেসিডিও স্পোর। তাহলে বেসিডিও মাইকোটিনা গ্রুপের অন্তর্ভুক্ত যে ছত্রাকগুলো তারা বেসিডিও স্পোর তৈরি করে। এই বেসিডিও মাইকোটিনা প্লাস শৈবাল, এই দুটো কম্বিনেশনে যে লাইকেনটা তৈরি হয় তাদেরকে বলা হচ্ছে বেসিডিও লাইকেন। ঠিক সেরকম ডিউটেরো লাইকেন। তাহলে ডিউটেরো মাইকোটিনা গ্রুপের অন্তর্ভুক্ত ছত্রাকের সঙ্গে কোনো শৈবালের কম্বিনেশনে যে লাইকেনটা তৈরি হয় তাকে বলা হচ্ছে ডিউটেরো লাইকেন। একে স্টেরাইল লাইকেনও বলা হয়। স্টেরাইল লাইকেন এই জন্য বলা হয় কারণ এদের মধ্যে ট্রু সেক্সুয়াল স্টেজ দেখা যায় না। এর আগে আমি বলেছিলাম তাদেরকে বলা হয় ফাঙ্গি ইমপারফেক্টি, প্যারাসেক্সুয়ালিটি স্টেজ। যেহেতু জীবনচক্রের কোনো সাথে এদের পারফেক্ট স্টেজ দেখা যায় না, তাই এই জন্য এদের স্টেরাইল লাইকেনও বলা হয়। এদের অযৌন জননগুলো দেখা যায় কিন্তু যৌন জনন দেখা যায় না। এরপর আসছে এদের হেবিটেট। হেবিটেট মানে হচ্ছে বাসস্থান, কীরকম জায়গায় এদের দেখতে পাওয়া যায়। আচ্ছা, এখানে যে বলা হয়েছে যে মাইক্রোবায়ন্ট ছত্রাকের পার্ট, কোন কোন ছত্রাক শৈবালের সঙ্গে যুক্ত থাকে। তাহলে এসকোমাইসিটিস গ্রুপের অন্তর্ভুক্ত যে ছত্রাক, প্রায় 98% এসকোমাইসিটিস গ্রুপের অন্তর্ভুক্ত ছত্রাক শৈবালের সঙ্গে যুক্ত থাকে। প্রায় 2% বেসিডিওমাইসিটিস আর ডিউটেরোমাইসিটিস গ্রুপের অন্তর্ভুক্ত ছত্রাক শৈবালের সাথে যুক্ত থাকে। তাহলে এই গ্রুপের ছত্রাকগুলো মেইনলি লাইকেন ফরমেশন করে। আরেকটা হচ্ছে শৈবাল, কোন কোন শৈবাল লাইকেন গঠন করে। একটা হচ্ছে সায়ানোফাইসি আর একটা হচ্ছে ক্লোরোফাইসি। সায়ানোফাইসির আরেক নাম হচ্ছে বিজিএ বা ব্লু গ্রিন এলগি, বা একে সায়ানো ব্যাকটেরিয়াও বলা হয়, যারা ফটোসিনথেসিস করতে পারে। আরেকটা হচ্ছে ক্লোরোফাইসি। তাহলে হেবিটেট বা বাসস্থানের ভিত্তিতে যদি এদেরকে
মানে ক্লাসিফাই করা যায় তাহলে কয়েকটা গ্রুপে ভাগ করা যায়। তার মধ্যে একটা হচ্ছে কর্টিকল বা লিগনিকলস, যারা মেইনলি বার্ক গাছের কাণ্ড বা গুঁড়িতে দেখতে পাওয়া যায় যে লাইকেনগুলো, তাদেরকে বলা হচ্ছে কর্টিকল বা লিগনিকলস। আর একটা হচ্ছে সেক্সিকলস, এই টাইপের লাইকেনগুলো মেইনলি পাথরে দেখতে পাওয়া যায়, পাথরের সঙ্গে পুরো একসঙ্গে জমাট বেঁধে থাকে। আর একটা হচ্ছে টেরিকলস, টেরিকলস মাটিতে যে লাইকেন থাকে। তাছাড়া কিছু কিছু লাইকেন সমুদ্র বা ফ্রেশ ওয়াটার, নদী, পুকুর এগুলোতেও দেখতে পাওয়া যায়। তাহলে এগুলো হচ্ছে বাসস্থান অনুযায়ী তাদের ক্লাসিফিকেশন। এরপর এদের যদি স্ট্রাকচার বা গঠন অনুযায়ী যদি আমরা ভাগ করি তাহলে কতগুলো ভাগে ভাগ করা হয়। তার মধ্যে একটা হচ্ছে লেপ্রোস লাইকেন। এই লেপ্রোস লাইকেনটা লাইকেনের মধ্যে সবথেকে ইজিয়েস্ট, এবং এক্ষেত্রে এদের যে থেলাসটা, থেলাস কাকে বলে? থেলাস হচ্ছে সমাঙ্গদেহী। থেলাস মানে হচ্ছে সমাঙ্গদেহী, মানে যখন কোনো একটা মানে উদ্ভিদও বলা যাবে না, কোনো একটা অর্গানিজম তাদের মূল কাণ্ড পাতায় বিভেদিত করা যায় না, সেই টাইপের বডিটাকে বলা হচ্ছে থেলাস। তো এই লাইকেনের থেলাসটা যখন খুব সিম্পল টাইপের এবং যখন ছত্রাককে কেন্দ্র করে শৈবাল থাকে, সেই টাইপের লাইকেনগুলোকে বলা হচ্ছে লেপ্রোস, মানে শৈবাল কোষের তারা লেপ্রোস লাইকেনের ক্ষেত্রে যে ছত্রাক যে আছে এটা মানে এককোষী যে শৈবাল আছে, শৈবাল দিয়ে আবৃত থাকে, মানে ছত্রাকটা সচরাচর এককোষী শৈবাল দিয়ে আবৃত থাকে এবং এটা দেখতে পাউডারের মতো, ওই জন্য এটা হচ্ছে সরলতম লাইকেন। এরপর হচ্ছে ক্রাস্টোস লাইকেন। ক্রাস্টোস লাইকেন যে থেলাসটা আছে, যে বডিটা আছে, এটা কিন্তু খুব মানে শক্তভাবে কোনো গাছ যদি থাকে, গাছের গায়ে এরকম গোল গোল কিছু দেখতে পাওয়া যায়, অনেক সময় গাছ বা গাছের গুঁড়িতে এরকম গোল গোল কিছু দেখতে পাওয়া যায়, তো সেগুলো হচ্ছে ক্রাস্টোস লাইকেন। খুব দৃঢ়ভাবে আটকে থাকে, মানে পাথর, মাটি বা গাছের ছাল এই স্থানগুলোতে দেখতে পাওয়া যায়, এবং এরা একটা সুনির্দিষ্ট মানে আবরণ দ্বারা আবৃত থাকে। ক্রাস্টোস লাইকেনের এক্সাম্পল হলো গ্রাফিস স্পিসিস। ক্যালোপ্লাকা স্পিসিস, কালোপ্লাকা স্পিসিস। এরপর আমরা পড়ছি ফোলিওস লাইকেন। তো ফোলিওস লাইকেন দেখো, ফোলিওস মানে হচ্ছে অনেক লিফ লাইক স্ট্রাকচারকে বলা হচ্ছে ফোলিয়াস, ফোলিয়াস বলা হয়, সেই জন্য এই লাইকেনকে বলা হচ্ছে ফোলিয়াস লাইকেন। মানে এখানে যে থেলাসটা আছে সেটা চেপটা, এই অংশগুলো দেখো পাতার মতো কিছুটা, মানে পাতার মতো, এবং অনেকগুলো শাখা আছে, 1 2 3 4 অনেকগুলো শাখা, কিন্তু এদের যে গঠনটা, সেই গঠনটা পুরো একদম সব দিকে যে সমান তা নয়, মানে অনিয়ত টাইপের, কখনো বড় কোথাও ছোট, এরকম খণ্ডিত, এবং এই যে জায়গাগুলো দেখো খণ্ডিত কিনারা, পত্রের যেরকম মানে জবা ফুলের পাতার যেরকম পত্রের কিনারা আছে সেরকম কিনারাযুক্ত, এবং এরা এদিকে রাইজয়েড মতো কিছু, রাইজয়েডের নিয়ে কিছু গঠন সৃষ্টি করে, এবং এটা যেটা এই থেলাসের ভেতরে থাকে। তো এই টাইপের লাইকেনকে বলা হচ্ছে ফোলিয়াস লাইকেন। এর এক্সাম্পল হচ্ছে পেলটিজেরা স্পিসিস। তারপর আসছে ফ্রুটিকোস লাইকেন। ফ্রুটিকোস লাইকেনের ক্ষেত্রে এই লাইকেনটা খুবই মানে শক্ত এবং অনেকগুলো ব্রাঞ্চ হয়ে আছে, শাখান্বিত, দেখে মনে হবে ছোট কোনো গুল্ম জাতীয় গাছ, কিন্তু তার থেকেও অনেক ছোট, শাখান্বিত গুল্মের মতো লাগে এবং কোনো গাছের ডাল থেকে ঝুলে থাকে। এই টাইপের লাইকেনকে বলা হচ্ছে ফ্রুটিকোস। এর এক্সাম্পল হচ্ছে উষ্নিয়া। উষ্নিয়া, ক্লাডোনিয়া। এরপর হচ্ছে ফিলামেন্টাস। ফিলামেন্টাস মানে পুরো সুতোর মতো দেখতে। তাহলে এই প্রকার লাইকেনের থেলাস শৈবাল অংশ ভালোভাবে গঠিত হয় এবং সূত্রাকার। তো এই টাইপের
লাইকেনকে বলা হচ্ছে ফিলামেন্টাস, এবং এদের মধ্যে কি কোনো শাখা থাকে না। এর এক্সাম্পল হচ্ছে এলেক্টোরিয়া স্পিসিস। এরপর আমরা ক্লাসিফাই করব থেলাস স্ট্রাকচার, বা তাদের দেহের যে গঠন, অন্তর্গঠন অনুযায়ী এদেরকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হোমিওমেরাস, একটা হচ্ছে হেটেরোমেরাস। হোমিওমেরাস কাকে বলে, মানে এই ধরনের লাইকেনগুলো, এই যে একটা হচ্ছে শৈবাল আর এটা হচ্ছে ছত্রাক, এটা এলগি একটা ফাঙ্গি, এলগি ফাঙ্গি একসঙ্গে থাকে, মানে শৈবালের যে শৈবাল আর ছত্রাক একসাথে মানে হেপাজাটলি আছে, অজবরল হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, এই টাইপের লাইকেনটাকে বলা হচ্ছে হোমিওমেরাস, এবং মানে একটা জিলেটিনের মতো আবরণী দিয়ে এরা আবৃত থাকে। আর এই যে হেটেরোমেরাস, এখানে দেখো এখানে একটা সেকশনের মতো জিনিস দেখানো হয়েছে, যেখানে এখানে আছে আপার কোটেক্স, এখানে আছে শৈবালগুলো, এলগাল সবুজগুলো হচ্ছে শৈবাল, তারপর হচ্ছে মেডুলা লেয়ার, তারপর লোয়ার কোটেক্স। তাহলে লাইকেনটা থাকে মেইনলি কোটেক্স রিজিয়নে, হয় আপার কোটেক্স বা লোয়ার কোটেক্স। শৈবাল কি করে, শৈবাল লাইকেনকে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে মানে ছত্রাককে প্রোভাইড করে। তাহলে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে গেলে সানলাইট লাগবে, কিন্তু ওপরের লেয়ারে কি আছে, আপার কোটেক্স লেয়ারে থাকছে ফাঙ্গি বা ছত্রাক, তাই খুব বেশি সূর্যরশ্মির হাত থেকে এই আপার কোটেক্সের যে ছত্রাকগুলো তারা লাইকেনকে রক্ষা করে, কারণ ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষ প্রক্রিয়ার জন্য যে মিনিমাম সানলাইট দরকার সেটা কিন্তু এরা প্রোভাইড করে শৈবালকে, কারণ খুব বেশি সানলাইট হলে এটা ফটোসিনথেসিস করতে পারবে না, মিনিমাম একটা পর্যাপ্ত পরিমাণের আলো দরকার, তাই আপার কোটেক্সে কিছু পরিমাণে মানে ছত্রাক থাকে। ঠিক সেরকম যে লোয়ার কোটেক্স মেনলি কোটেক্স রিজিয়নগুলোতে থাকে। তাহলে এই দুটো যখন আলাদা আলাদা রিজিয়নে যখন শৈবাল ছত্রাক থাকে তখন তাকে বলা হচ্ছে হেটেরোমেরাস। এবার এই যে লোয়ার কোটেক্স, এই লোয়ার কোটেক্স জায়গায় যখন ছত্রাক থাকছে, এরা কি করছে, এদের রুটের মতো যে মানে রুট হেয়ারের মতো স্ট্রাকচার, যেটাকে বলা হচ্ছে রাইজাইন, এই রাইজাইনের মাধ্যমে সংগৃহীত জল, সেই জলটা লোয়ার কোটেক্সে আসছে ফার্স্টে, লোয়ার কোটেক্সে আসার পর তারপর সেই জলটা মানে ফাঙ্গাসের মাধ্যমে, ছত্রাকের মাধ্যমে শৈবালের কাছে পৌঁছাচ্ছে। তাহলে এইখানে যে আপার কোটেক্স আর লোয়ার কোটেক্স সেগুলো হচ্ছে কম্প্যাক্ট লেয়ার, খুব শক্তভাবে আবৃত লেয়ার, কিন্তু এই যে মাঝের যে মেডুলা লেয়ারটা দেখছো, এই মেডুলা লেয়ারটা কিন্তু একটু হালকাভাবে আছে, ফলে কি হয়, কখনো কখনো যে এই রাইজাইন দিয়ে সংগৃহীত করা জল সেটা লোয়ার কোটেক্সের শৈবালের মানে ছত্রাকের কাছে আসে, ছত্রাক কখনো কখনো নিজে মেডুলা লেয়ারে গিয়ে শৈবালকে জল প্রোভাইড করে। তাহলে এগুলো হচ্ছে এদের কাজ, এবং এদের ফাংশনটা এই জন্য মানে বিভিন্ন লেয়ারে এদের যে বিস্তৃতি সেটা কিন্তু এদের মানে পরস্পর সিম্বায়োসিস রিলেশনশিপটাকে বজায় রাখার জন্য। তাহলে লাইকেনের ইকোনমিক ইম্পর্টেন্স বা অর্থনৈতিক গুরুত্ব, তাহলে বিভিন্ন প্রকার লাইকেন ফুড বা খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, কারণ লাইকেনের যে পুষ্টিমূল্য সেটা খুবই কম। তাছাড়া ফডার বা গবাদি পশুর খাদ্য হিসেবে, মানে বিভিন্ন গবাদি পশু, বলগা হরিণ এই টাইপের পশুর খাদ্য হিসেবেও কখনো কখনো লাইকেন ব্যবহৃত হয়। কোন লাইকেনগুলো, যেগুলো কিছুটা হলেও বড় হয়েছে, যেগুলো পাথরের সঙ্গে মিশে আছে বা পাউডারের মতো, সেগুলো তো খেতে পারবে না, বাকিগুলো খেতে পারে। আরেকটা হচ্ছে মেডিসিন বা ওষুধ হিসেবে, তাহলে বিভিন্ন প্রকার লাইকেন আছে, কিছু লাইকেন ফুসফুসের রোগ নিরাময় ব্যবহৃত হয়। তাছাড়া জলাতঙ্ক রোগের ওষুধ হিসেবে কিছু কিছু লাইকেন ব্যবহৃত হয়। উষ্ণিয়া নামক এক রকমের ছত্রাক আছে যেখান থেকে উষ্ণিক অ্যাসিড পাওয়া যায়, যেটা অ্যান্টিবায়োটিক রূপে কাজ করে। তো এই প্রকার কিছু কিছু লাইকেন মেডিসিন বা ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। লিটমাস পেপার তৈরিতে ব্যবহৃত হয়, পরীক্ষাগারে পরীক্ষা করার সময় বিভিন্ন রকমের গ্লুকোজ বা সুক্রোজের বিশেষ করে কেমিস্ট্রি বা বায়োকেমিস্ট্রির পরীক্ষার সময় লিটমাস পেপার লাগে ডিটেক্ট করার জন্য, সেই লিটমাস পেপার লাইকেন থেকে তৈরি হয়। ডাই ইন্ডাস্ট্রি, কালার তৈরিতে ব্যবহৃত হয় এবং সেই কালারটা আবার প্র্যাকটিক্যাল করার জন্যই কাজে লাগে। সেই রকমের একটা লাইকেন আছে রোসেল্লা, রোসেল্লা নামক এক রকমের লাইকেন থেকে অ্যাসিড অরসিন পাওয়া যায়, অরসিন পেস্ট,
যেটা বিভিন্ন রকমের রঞ্জিতকরণ করতে ব্যবহৃত হয়। পারফিউম প্রোডাকশন করতে, সুগন্ধি দ্রব্য তৈরি করতে বিভিন্ন রকমের লাইকেন ব্যবহৃত হয়। আরেকটা হচ্ছে পলিউশন ইন্ডিকেটর। পলিউশন ইন্ডিকেটর মানে কোনো জায়গায় যদি বেশি পরিমাণে পলিউটেড হয় তাহলে লাইকেন সেখানে ইন্ডিকেট করে, মানে কোনো লাইকেন যদি বেশি গ্রো করে তাহলে বোঝা যাবে সেই এলাকাটাতে সালফার বেশি আছে। তাহলে সালফারের নির্দেশক হিসেবে লাইকেন ব্যবহৃত হয়। পরিবেশের মধ্যে যদি দূষণ বেড়ে যায়, মানে সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এগুলো যদি খুব বেশি থেকে যায় তাহলে লাইকেন গ্রো করতে পারে না। তাহলে খুব বেশি পলিউটেড এরিয়াতে যদি আমি দেখি কোনো একটা প্ল্যান্টের মধ্যে লাইকেনগুলো হয়ে আবার মারা যাচ্ছে, তাহলে আমরা বুঝবো যে সেই এরিয়ার মধ্যে সালফার ডাইঅক্সাইড বেশি আছে, কার্বন ডাইঅক্সাইড বেশি আছে। মেইনলি লাইকেন সালফারকে ইন্ডিকেট করে। এটা 1 নম্বরে শর্ট কোশ্চেন আসবে, যে লাইকেন কিসের ইন্ডিকেটর, তাহলে সেটা হবে সালফার ডাইঅক্সাইড বা সালফার। সালফারটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট কার্বন মনোক্সাইড আর কার্বন ডাইঅক্সাইডের থেকে। আর একটা এরা হচ্ছে পায়োনিয়ার গ্রুপ। পায়োনিয়ার গ্রুপ হচ্ছে সয়েল ফরমেশন। তো কোনো একটা পাহাড়ে ফার্স্টে যদি একটা পাহাড় থাকে, এই পাহাড়ের মধ্যে ফার্স্টে পাহাড়ের উপর একটা লাইকেনের আস্তরণ পড়বে। তারপর সেই লাইকেনটা একটু পাহাড় ক্ষয় করে সেখানে গ্রো করবে, ফলে পাহাড়ের উপর একটা আস্তরণ তৈরি হবে। তারপর বৃষ্টি হবে, রোদ বৃষ্টি বিভিন্ন রকমের ঋতু যাবে, তারপর আস্তে আস্তে এটা একটা লেয়ার তৈরি হবে। সেই লেয়ারের পর আস্তে আস্তে ব্রায়োফাইটা এরকম করে গ্রো করবে। ব্রায়োফাইটা হওয়ার পর লেয়ারটা বাড়ছে, এদের রুটগুলো একটু ভিতরে যাচ্ছে, তার মানে লেয়ারটা বাড়ছে, বাড়তে বাড়তে আস্তে আস্তে টেরিডোফাইটা এরকম করে গ্রো করবে। টেরিডোফাইটের একটা লেয়ার হলো, বছরের পর বছর ধরে এটা চলতেই থাকবে। তারপর প্রায় 60-70 বছর পর টেরিডোফাইটার জেনারেশন চলে যাওয়ার পর তারপর আস্তে আস্তে পাহাড়ের উপর রুট ভেতরে প্রবেশ করলো, রুট পাথরকে ভেঙে দিল, বৃষ্টিপাত হলো, তার মানে সেখানে মাটি তৈরি হলো। এরকম করতে করতে আস্তে আস্তে শেষে বড় বড় ফার্ন জন্মগ্রহণ করতে শুরু করলো, আরও বড় বড় কোনো উদ্ভিদ জন্মগ্রহণ করতে পারলো, মানে পাহাড়ে আস্তে আস্তে মাটির সৃষ্টি হলো। তো এই মাটি সৃষ্টির জন্য যে পায়োনিয়ার গ্রুপ, সেটা হচ্ছে লাইকেন। পায়োনিয়ার গ্রুপ কাকে বলে? যে গ্রুপটা সর্বপ্রথম মাটি সৃষ্টির জন্য দায়ী যে স্পিসিসটা, সেটা সর্বপ্রথম যখন মানে পাহাড়ের গায়ে গ্রো করছে। তারপর লাইকেন থেকে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম। তাহলে এই যে বিভিন্ন শ্রেণীর উদ্ভিদ ফার্স্টে শুরু হচ্ছে লাইকেন দিয়ে, ওই জন্য লাইকেনকে বলা হচ্ছে পায়োনিয়ার গ্রুপ ফর দ্য ফরমেশন অফ সয়েল। তাহলে দেখা যাচ্ছে, আর এই যে পুরো প্রসেসটা একটা লাইকেন থেকে পুরোপুরি একটা বড় একটা উদ্ভিদ তৈরি হলো, এটাকে বলা হচ্ছে সাকসেশন। মানে যুগের পর যুগ বিভিন্ন রকমের উদ্ভিদের যে ক্রমপর্যায়, মানে একটা অনুন্নত সম্প্রদায়ের উদ্ভিদ থেকে একটা উন্নত সম্প্রদায়ের উদ্ভিদ সৃষ্টি পাহাড়ের গায়ে, মানে উদ্ভিদ ছাড়া কোনো রকমের প্রাণের অস্তিত্ব নেই, সেখান থেকে আস্তে আস্তে উদ্ভিদ আসছে, সেটাকে বলা হচ্ছে সাকসেশন। তাছাড়া কেমিক্যাল প্রোডাকশন, বিভিন্ন রকমের কেমিক্যাল তৈরিতে বিভিন্ন রকমের মানে উসনিক অ্যাসিড বা হচ্ছে লেকানোরিক অ্যাসিড, এই টাইপের অ্যাসিডগুলো তৈরি করতে লাইকেন ব্যবহৃত হয়। তাছাড়া সব লাস্টে যেটা বলি হচ্ছে চামড়া ট্যানিং করার কাজে লাইকেন ব্যবহৃত হয়। লাইকেনের কিছু ক্ষতিকর এফেক্ট আছে, তার মধ্যে একটা হচ্ছে ফরেস্ট ফায়ার বা দাবানল। তাহলে বনের দাবানল সৃষ্টিতে দায়ী হচ্ছে লাইকেন, কারণ গাছের সঙ্গে গাছের যখন ঘর্ষণ লাগে তখন লাইকেন কিন্তু দাহ্য পদার্থে আগুন ধরাতে সাহায্য করে। তাছাড়া বিভিন্ন লাইকেন বিভিন্ন রকমের ডিজিজ তৈরি করে, বিশেষ করে প্ল্যান্ট ডিজিজগুলো। এরপর আমরা পড়বো হচ্ছে মাইকোরাইজা। তাহলে লাইকেন ছিল এলগি আর ফানজাই, মানে হচ্ছে শৈবাল আর ছত্রাকের কম্বিনেশনে তৈরি একটা গ্রুপ। কিন্তু এখানে যে মাইকোরাইজা হচ্ছে ফাঙ্গি অ্যান্ড রুটস অফ হায়ার প্ল্যান্ট। ছত্রাকের সঙ্গে হায়ার প্ল্যান্টসের রুটের একটা সহাবস্থান বা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যেটাকে বলা হচ্ছে সিম্বায়োটিক রিলেশনশিপ।
হায়ার প্ল্যান্টস কাদেরকে বলে? হায়ার প্ল্যান্টস তাদেরকে বলে যাদের ফুল ফল এগুলো হয়, সপুষ্পক উদ্ভিদ, ফ্লাওয়ারিং প্ল্যান্ট, যেমন হচ্ছে জিমনোস্পার্ম আর এনজিওস্পার্ম, গুপ্তবীজি আর ব্যক্তবীজি। তো সেই টাইপের উদ্ভিদের রুটের মূলের সঙ্গে যখন ফাঙ্গি সহাবস্থান করে তাকে বলা হচ্ছে মাইকোরাইজা। মাইকোরাইজাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা একটোমাইকোরাইজা, একটা হচ্ছে এন্ডোমাইকোরাইজা। একটোমাইকোরাইজা কাকে বলা হয়? যখন মাইকোরাইজাটা বাইরে থেকে থাকে। একটো মানে বাইরে, আর এন্ডো মানে হচ্ছে ভেতরে। ভেতরে যখন সেলের ভেতরে মাইকোরাইজা থাকছে তখন তাকে বলা হচ্ছে মাইকোরাইজা। এন্ডোমাইকোরাইজার এক্সাম্পল হচ্ছে ভেম বা ভেসিকিউলার আরভাসকুলার মাইকোরাইজা। এই একটোমাইকোরাইজা যখন বাইরে থাকে তখন বাইরের একটা আবরণ তৈরি করে, যেটাকে বলা হচ্ছে শক্ত হয়ে থাকে, সেটাকে বলা হচ্ছে মেন্টেল। তাহলে এই যে দেখো সেলের মধ্যে প্রবেশ করেছে মাইকোরাইজার, বিভিন্ন রকমের শেপ, বিভিন্ন রকমের আঙ্গুরের থোকার মতো জিনিস গঠন করেছে। যে এই যে রাউন্ড শেপগুলো এদেরকে বলা হচ্ছে ভেসিকেল, লম্বাটে শেপগুলোকে বলা হচ্ছে আরভাসকিউল। ওই জন্য এই মাইকোরাইজাটাকে বলা হচ্ছে ভেসিকিউলার আরভাসকিউলার মাইকোরাইজা বা ভেম। এটা শর্ট কোশ্চেন আসবে। মাইকোরাইজার যে গুরুত্ব, মিনারেল অ্যাবজর্পশন। তাহলে বিভিন্ন রকমের মাটি থেকে যে মিনারেলগুলো আছে, মাটির মধ্যে সয়েল নিউট্রিয়েন্ট যেগুলো আছে সেগুলো অ্যাবজর্ব করে বা শোষণ করে। কোন টাইপের মিনারেল? নাইট্রোজেন, ফসফরাস, এই টাইপের মিনারেলগুলোকে অ্যাবজর্ব করে। তাছাড়া ওয়াটার অ্যাবজর্পশন করে। এখানে যে ওয়াটারগুলো আছে গভীরে, সেখান থেকে জল সংগ্রহে সাহায্য করে। বিভিন্ন রকমের গ্রোথ হরমোন তৈরি করে। তাছাড়া এরা ডিকম্পোজার বা বিয়োজক হিসেবেও কাজ করে। গ্রোথ হরমোন তৈরিতে হেল্প করে।